হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? তো আজকের টপিকটা খুব ছোট্ট, তো তোমরা কম এনার্জি নিয়ে বসলেও চলবে। আগে যে টপিকটা পড়লাম সেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। আমাদের এই চ্যাপ্টার ফার্স্ট যে টপিকটা ছিল অভিব্যক্তি, তো আজকের এটা হচ্ছে অভিযোজন, মানে অ্যাডাপশন। আমরা অভিব্যক্তি ঘটার ফলেই আমরা ফার্স্টেই পড়েছি, অভিযোজনের ফলেই কিন্তু অভিব্যক্তি ঘটে। তাহলে এই যে অভিযোজন, যে অ্যাডাপশন, আমরা যে অ্যাডাপ্ট করব, কি কি অ্যাডাপ্ট করতে হবে? আমি তোমাদেরকে আগেই বললাম না যে আমি যে জায়গাটায় থাকবো সেই জায়গায় যদি আমি সেখানকার মতো অ্যাডাপ্ট না করতে পারি, আমি কিন্তু সেখানে থাকতে পারবো না। তার আমার কিছু কিছু বৈশিষ্ট্য চেঞ্জ হয়, আমার কিছু কিছু চিন্তাধারা চেঞ্জ হয়, বা মানুষের অনেক রকম থিঙ্কিং চেঞ্জ হয়, এরকম ভাবে বিভিন্ন রকম ব্যাপার হয়। যেমন দেখো, যখন মরুভূমির দেশে যে গাছগুলো জন্মায় তাদের আকৃতি, তাদের কাজকর্মগুলো আলাদা, আমাদের এখানে যে গাছগুলো জন্মানো হয় সেগুলোর আলাদা। তাহলে এগুলো কি জায়গা পরিবেশ অনুযায়ী যে আমাদের অভিযোজিত হয়ে যায় সেই যে ব্যাপারগুলো। তো চলো আমরা ফার্স্টে দেখবো যে অভিযোজন কাকে বলে। ঠিক আছে, তো অভিযোজনটা কি? পরিবেশের কোনো ইঙ্গিত, ইঙ্গিত মানে শব্দ, আলো, প্রভাবে বা কোনো জীবের ক্রিয়ার ফলে একটি প্রাণী স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে তাকে আচরণ বা বিহেভিয়ার বলে। ফার্স্ট বিহেভিয়ার, নেচার। আমরা জানি তো যে আমাদের যদি এখন আমার চোখে বেশি আলো পড়ে চোখটা বন্ধ করে নেবো, এটা আমার একটা নেচারের মধ্যে পড়ছে। তো এটা কেন পড়ছে? এটা তোমার আলোটার জন্য। যদি জোরে আওয়াজ হয় আমি কানে হাত দিয়ে নেবো, তাহলে এই যে আমার চেঞ্জটা হচ্ছে এটা কিসের জন্য? আওয়াজের জন্য। তাহলে বিভিন্ন আমাদের কি করছে, আমাদের স্নায়ুতন্ত্রে এসে প্রভাব পড়ছে যে না আমাকে এটা করতে হবে, রাইট? আমরা স্নায়ুতন্ত্র পড়েছি, আমরা জানি, ওখানে আমরা দেখেছি। তো ওই জিনিসগুলো যদি তোমরা ক্লিয়ারলি জেনে থাকো তাহলে এইগুলো আমাকে বলতেই হবে না, আমি তোমাদেরকে একবার বলে দেবো, তোমরা এমনিই বুঝতে পারবা। তো এই হচ্ছে আমাদের যে বিহেভিয়ার সম্পর্কে জানলাম। এবার হচ্ছে তোমার অভিযোজন কাকে বলে। অভিযোজন, অ্যাডাপশন কাকে বলে? দেখো, কোন একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের যে গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে তোমার অভিযোজন। তো আমি যেটা বললাম যে কোনো জায়গায় বেঁচে থাকার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য আমাদের শারীরিক যে তোমার শারীরিকগত গঠনগত যে পরিবর্তনগুলো হয়, যে চেঞ্জটা হয়, সেটাই হচ্ছে তোমার অভিযোজন। ইজি ব্যাপার, রাইট? তো এবার দেখো অভিযোজনের উদাহরণ। এর ছোট্ট ব্যাপার, আমরা জাস্ট পয়েন্ট গুলো পড়বো, উদাহরণ পড়বো, আর তাদের কাজ কেন কি এইগুলো, আর কিচ্ছু না। এখান থেকে জটিল ভাবে তোমাদের ভাবার কিছু নেই। জাস্ট দেখো, ক্যাকটাস। ঠিক আছে, ক্যাকটাস কি? ক্যাকটাস শব্দটি মানে শব্দটি বলার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারছো যে একটা কাঁটা আর একটা ব্যাপার আছে। তো দেখো, আমরা ক্যাকটাস গাছ দেখেছো? কেউ দেখেই থাকতে পারো, অনেকেই দেখেছো হয়তো, বা অনেকেই দেখোনি। এটা মূলত মরুভূমির দেশে দেখা যায়। ঠিক আছে, মরুভূমিতে আমরা এরকম দেখতে পাই। তো দেখো, ক্যাকটাস মরুভূমির যে উষর পরিবেশ, ঠিক আছে, মানে গরম, এবং তাই এদেরকে কি বলে, জামগুলোতে জেরোফাইট। তাহলে এখানে কোয়েশ্চেন কিরকম দিতে পারে যে দেখো যে জেরোফাইট, যে তোমার মানে জেরোফাইট উদ্ভিদের উদাহরণ কি? ঠিক আছে, তো এখান থেকে কোয়েশ্চেনটা দিতে পারে। ধরো এই জায়গাটায় যে জেরোফাইট শব্দটি দেওয়া আছে, তাহলে আমাদেরকে এরকম ভাবে এই টপিকটা থেকে এরকম কোশ্চেনে আসবে। ধরো জেরোফাইটের যে তোমার বা ক্যাকটাস কোন প্রজাতির উদ্ভিদ, তাহলে সেটা মানে আমি তো তোমাদেরকে দেখো কোশ্চেন যখন একটা বলি, একটা কোশ্চেনকে 2 3 4 5 অনেক রকম ভাবে ঘুরিয়ে করা যায়। তো আমাদের কোশ্চেন কিন্তু ঘুরিয়েই আসে, মূলত আমাদের কোশ্চেন ঘুরিয়েই আসে। আমরা এটা ভাবি যে কোশ্চেন টাফ হয় না, সেম জায়গা থেকে কোশ্চেন দেয়, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেয়, তাই আমাদের মনে হয় টাফ। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্যাকটাস। এখান থেকে জাস্ট কি এর বৈশিষ্ট্য আমাদের কি দেখো, পরিমনসা উদ্ভিদের পাতা কাটায় পরিণত হয়েছে উষর পরিবেশে বাষ্পমোচন হ্রাস করার জন্য, এর অভিযোজন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার আমাদের ক্যাকটাসের যে ব্যাপার সেটা হচ্ছে। এরপর হচ্ছে রুই মাছের পটকা। একদম মেন পয়েন্ট গুলোকে তুলে ধরা হয়েছে, যেগুলো ধরো অভিযোজিত করা হয়েছে। ঠিক আছে, তো রুই মাছের পটকাটা দেখো, মাছ জলচর অস্থিবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, জলে বসবাস করে, এর জন্য এদের কি অভিযোজন বৈশিষ্ট্য দেখা যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পটকা। কেন? রুই মাছের দেহগহ্বরে মেরুদণ্ডের নিচে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। পটকা মাছের জলের উপর ভাসতে ও তোমার ডুবতে সাহায্য করে। পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবেলিয়া নামক বিশেষ রক্তচালক গ্যাস শোষণ করে। রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্র প্রকোষ্ঠ ফুলে ওঠে, তখন উভয় প্রকোষ্ঠের মাঝখানে ভালভ বন্ধ থাকে। মানে প্রসেসটা বলে দেওয়া হয়েছে এখানে, যে হ্যাঁ পটকাটি কি রকম প্রসেসে আমাদের মাছেদেরকে তোমার অভিযোজিত হতে সাহায্য করে, এখানে প্রসেসটা বলা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমার মাছের পটকা, এটাও তোমার অভিযোজিত একটি তোমার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। নেক্সট আসছে তোমার পায়রার বায়ুথলি। পায়রার বায়ুথলি,
যে পায়রা পক্ষী শ্রেণী অন্তর্গত খেচর প্রাণী বায়ুতে ওড়ার জন্য এদের বিভিন্ন অভিযোজন কৌশল লক্ষ্য করা যায়। পায়রার একটি উল্লেখযোগ্য অভিযোজন বৈশিষ্ট্য হচ্ছে পায়রার বায়ুথলি। পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি ও বা এয়ার স্যাক যুক্ত থাকে। এটা কিন্তু 2024 এ এসেছিল যে পায়রার বায়ুথলিতে কটি বায়ুথলি, মানে পায়রার যে বায়ুথলি যে তোমার অভিযোজনের যে বৈশিষ্ট্য সেখানে কটি বায়ুথলি বা কটি এয়ার স্যাক দেখা যায়, এটা কিন্তু এসেছিল। তাহলে এটা কিন্তু একটা কোয়েশ্চেন। তাহলে বুঝতে পারছো যে কোয়েশ্চেন গুলো কিভাবে দেয়। এই কোয়েশ্চেনটা আমি এটা বলছি না, এটা যে আগের বছরে দিয়েছে তার আগের বছর দিয়েছে মানে এই বছরে দেবে সেটাও বলবো না, আবার এটাও বলবো না যেটা দেবে না। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই একটা জায়গা যে পায়ের বায়ুথলি। নেক্সট আসছে এবার হচ্ছে তোমার শারীরবৃত্তীয়। ওগুলো ছিল তোমার গঠনগত। আমরা অভিযোজনের তো পয়েন্টগুলো পড়লাম, গঠনগত, আচরণগত, শারীরবৃত্তীয়, ওইটা গেল গঠনগত। এই হচ্ছে তোমার শারীরবৃত্তীয়। যেমন হচ্ছে সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন। সুন্দরী যে গাছ, তোমরা যদি কেউ সুন্দরবন যে থাকো, তোমরা যদি আসে ঘুরে থাকো যে যে জায়গাগুলোতে সুন্দরী গাছ থাকে তোমরা দেখতে পাবে। তোমরা যদি লক্ষ্য করে থাকো, হয়তো লক্ষ্য করেছো কিন্তু কখনো হয়তো সেইভাবে কখনো অবজার্ভ করোনি। তো এখানে দেখো হচ্ছে হ্যালোফাইট, ঠিক আছে। ফার্স্টে বললাম ক্যাকটাস, জেরোফাইট, এরপর আসছে তোমার হ্যালোফাইট। এটার উদাহরণটা কি হবে তাহলে? হ্যালোফাইটের উদাহরণটা কি হবে? হ্যালোফাইট হচ্ছে তোমার এক্সাম্পলটা কি, যে সুন্দরী গাছ, ঠিক আছে। তো এর কি হয়, এর যে ব্যাপারটা, এই যে প্রসেসটা আমি তোমাদেরকে একবার বলি, বেশ সুন্দর ব্যাপারটা। দেখো ফার্স্ট হচ্ছে শ্বাসমূল। সুন্দরী গাছের যে মাটির মূল, মানে মূলটা যে মাটির গভীরে প্রবেশ করে না, মাটির অল্প নিচে বিস্তৃত থাকে, ঠিক আছে। সুন্দরবনের লবণাক্ত মাটির অক্সিজেন সরবরাহ কম হওয়ায় কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে এসে শ্বাসমূল বা নিউম্যাটোপোর গঠন করেছে। এই মূলে অসংখ্য শ্বাসরন্ধ্র থাকে। এই রন্ধ্রের সাহায্যে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। মানে যদি কেউ তোমরা ইন্টারেস্টেড হও প্রসেস জানার জন্য তাহলে সেটার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে কোয়েশ্চেন কি দেবে, ওই হ্যালোফাইট আর কি এক্সাম্পল সুন্দরী বা সুন্দরী গাছের যে লবণ সহনের জন্য অভিযোজন, ঠিক আছে। এবার অতিরিক্ত লবণ মোচন, যদি অতিরিক্ত লবণ হয়ে যায় তখন তারা কি করে? সুন্দরী গাছ মূল দ্বারা লবণাক্ত জল পরিস্থিত করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে। মানে যখন অতিরিক্ত লবণ সে গ্রহণ করে ফেলে তখন সেটা তার প্রসেসের মাধ্যমে কি করে দেয়, সেই যে মূলগুলো থাকে সেখান থেকে ত্যাগ করে দেয়। এরপর সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। জলের মধ্যে যে অতিরিক্ত লবণ থাকে সেটাকে ত্যাগ করে দেয়। থার্ডলি সুন্দরী গাছ কিছু পরিমাণ অতিরিক্ত লবণ পাতা ও বাকলে জমা করে রাখে এবং পাতা ও বাকল মোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে। মানে ধর পাতার মধ্যে কি করে, ওখানে লবণটা সংগ্রহ করে রাখলো, দেন পাতা যখন মোচন হয়েছে তখন সেটাকে কি করে, তার সাথে সাথে ত্যাগ করে দেয়। এই হচ্ছে তোমাদের প্রসেস। এই গেল শারীরবৃত্তীয় মধ্যে একটা গেল সুন্দরী গাছ। এরপর আসছে উট, যেটা আমরা অনেকেই পরিচিত। মরুভূমির নাম শুনলেই ফার্স্টে আমাদের যদি ছবি দেখি তাহলে উটের ছবিটা চলে আসে, তাই না? তো এবার দেখো উটের অতিরিক্ত জল সময়, এই যে এটা তো একটা প্রাণী, রাইট? তো আমরা প্রাণী হয়ে জল ছাড়া বাঁচতে পারবো কি? পারবো না। জলের আর একটা মৃত জীবন। তাহলে সেইখানটা যখন সে মরুভূমি এলাকায় থাকছে, মরুভূমিতে যেখানে জল এতই কম, যেখানে খুব তাড়াতাড়ি জল শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেইখানে এরকম একটি যে জীব বসবাস করছে, সে কিভাবে করছে, সে সেখানে কিরকম ভাবে অভিযোজিত হয়ে গেল, সেটাই আমরা দেখবো। তো দেখো উট হচ্ছে মরুভূমির প্রাণী। এখানে তপ্ত বালুকাময় পরিবেশে জলের প্রচন্ড অভাব দিয়ে জল ক্ষয় রোধ করার জন্য যে সকল অভিযোজন বৈশিষ্ট্য দেখা যায় তা হলো এদের দেহত্বক থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য চামড়া খুব পুরু এবং রোমযুক্ত হয়। মানে চামড়াটা খুব পুরু হয়, মানে খুব মোটা, মানে যে কি হয় তার চামড়াটা এমন ভাবে তৈরি, আমাদের এই স্বাভাবিক মানুষের চামড়া আমরা হঠাৎ করে গিয়ে ওখানে কিন্তু আমরা অভিযোজিত হতে পারবো না, কিন্তু তাদের চামড়াটা এমন ভাবে তৈরি তারা কিন্তু সেখানে অভিযোজিত হয়ে আছে। নেক্সট হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে, ফলে নাসাপথে জল ঘনীভূত হয় এবং নাসাপথের কোষগুলি জল শোষণ করে। 3 নম্বর কি, এরা মলমূত্রের সঙ্গে জল খুব কম ত্যাগ করে, তার ফলে কি হয়, তাদের শরীর থেকে জল কম বের হয়। এবার 4 নম্বর কি হয়েছে, এদের হচ্ছে যে এদের খুঁজে সঞ্চিত ফ্যাট বিপাক ক্রিয়া বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে, সারা দেহকোষে সরবরাহ করে। এদের পাকস্থলীতে অবস্থিত ওয়াটার ট্যাঙ্ক থেকে জল প্রয়োজনকালে দেহে সরবরাহ করা হয়। তাহলে এদের যে মেইন পয়েন্টটা কি, এদের যে কোষ থাকে না, আমরা অনেকেই ইমাজিন করতে পারি ওখানে তার মানে অনেক জল সঞ্চয় থাকে, যার ফলে কি হয়, তার দেহটা সে ঠান্ডা রাখে এবং সে ওই মানে মরুভূমির যে ওই এত উত্তপ্ত জায়গাতে নিজেকে অভিযোজিত করে নিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু তাই, ওখানে কি থাকে, ওয়াটার স্যাক থাকে, সেটার ফলে কি হয়, সে যখন তার দেহের জল প্রয়োজন হয় সেখান থেকে কিন্তু তার সে দেহে জল সরবরাহ করে, ঠিক আছে। এই হচ্ছে তোমার উটের যে তোমার জলের যে ব্যাপারটা। এরপর আসছে তোমার যে উটের লোহিত রক্তকণিকার আকৃতি, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এই যে লোহিত রক্তকণিকা তার
আকৃতিটা কেমন দেখো, তার অভিযোজিত হওয়ার ঘটনাটা। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার, ফলে এই ধরনের রক্তকণিকা অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে সক্ষম। উটের দেহে জল এর সময় আরবিসি গুলি ডিম্বাকৃতি হওয়ার জন্য ঘন রক্তস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবিসি গুলি প্রায় 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না। ব্যাপারটা বুঝলে? ওর মধ্যে যে লোহিত রক্তকণিকাগুলো থাকে না, সেগুলো স্ট্রাকচারটা গোল মতো। তার ফলে কি হয়, সে সেখানে অক্সিজেন গুলোকে মানে ভালোভাবে সেখানে চলাফেরা করতে পারে। সে যখন জল পান করে তখন অতিরিক্ত পরিমাণে সেগুলো বিদীর্ণ হয়ে যায়, ফলে সেগুলোকে শোষণ করে নেয়। ফলে তার মধ্যে যে জলটা, যে ওয়াটার স্যাকটা যেটা বললাম, সেখানে জল শোষণ করে নেয়। ফলে যখন দেহে প্রয়োজন হয় তখন সেখানে সেই মতো সরবরাহ করে। এই হচ্ছে তোমার ব্যাপার। এই গেল তোমার শারীরবৃত্তীয় যে গঠন, মানে যে শারীরবৃত্তীয় যে অভিযোজিত হওয়ার যে গঠনটা, সেটা। এরপর আসছে আচরণগত। ঠিক আছে, অনেকে আমাদের হয় না যে এরকম মানুষের মধ্যে যে আচরণ দেখে বলে যে তুই, মানে মজা করে যদি বলে যে তুই এর মতো আচরণ করছিস, কোনো পশুর সঙ্গে তুলনা করে দিল, কোনো পাখির সঙ্গে তুলনা করে দিল, বা কোনো যা কিছুর সঙ্গে তুলনা করে দিল, এটা আমরা করি। এই যে আচরণগত যে অভিযোজন, ঠিক আছে, যে এই জায়গাতে থাকলে আমাকে এইরকম ভাবে বিহেভ করতে হবে, এখানে থাকলে এইরকম ভাবে আমাকে চলাফেরা করতে হবে, এটা তো আমরা শিখি, এটা আমরা জানি। আমরা ধরো মা বাবার সাথে যেভাবে আমরা কথা বলবো, আমরা নিশ্চয়ই ফ্রেন্ডের সাথে সেইভাবে কথা বলি না, আমরা সবাই জানি সেটা। তাহলে আমাদের মানুষ ভেদে আমাদের আচরণ কিন্তু চেঞ্জ হয়। ঠিক সেই রকমই আচরণগত অভিযোজনটা কি আমরা সেটা দেখবো। তো দেখো, এখানে প্রথমেই যার কথা বলা যায় সেটা শিম্পাঞ্জি। ওকে, শিম্পাঞ্জি কি করে? শিম্পাঞ্জি কিন্তু অনেক অনেক একটি বুদ্ধিমান প্রাণী, ঠিক আছে, তোমার থেকেও কিন্তু বুদ্ধিমান হতে পারে। তো এবার দেখো, এরা বিভিন্ন ভাবে তাদের সমস্যার সমাধান করে। চলো দেখি এরা কি কি পয়েন্ট গুলো দেখি। এরা উই টিভির সন্ধান পেলে, যেখানে উই পোকাগুলো থাকে এক জায়গায় ঘনীভূত জন্য মাটির মধ্যে থাকে না, সেখানে কি করে, যদি সন্ধান পায়, এরা লাঠির মতো দণ্ড তৈরি করে নেয়। এই দণ্ডের সুচালো প্রান্তটিকে উইয়ের ডিবির মধ্যে ঢুকিয়ে দেয়। এই উই পোকাগুলি তখন লাঠি পেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে। শিম্পাঞ্জি তখন মহা আনন্দে তার ভোল ছাড়ে। তাহলে দেখো কতটা বুদ্ধি, যে একটা লাঠিকে সরুভাবে কেটে সে ঢুকিয়ে সেখান থেকে উই পোকাগুলোকে বার করে তারপর সে সেটা মানে মানে কি করছে, ভোজ মানে খাচ্ছে। তাহলে কি হচ্ছে, তার বুদ্ধি আছে বলেই তো সে সেটা করতে পারছে। এরপর তোমার এটা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেওয়ার মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়। শিম্পাঞ্জিরা কোনো পরজীবীদের আক্রান্ত হলে নিজেরাই বিশেষ বিশেষ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। তাহলে এরা কি করছে, আমরা মানুষেরা যেমন করি ঠিক সেই রকমই ব্যাপার, যে তারা নিজেদের যে অভিযোজিত হওয়ার যে প্রসেস গুলো, সেই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদেরকে শর্ট করে দেখো, এদের প্রসেসিংটা আমাদেরকে কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু আচরণগত, শারীরবৃত্তীয়, গঠনগত, যে কি গঠনগত দেখা যায়, তোমার গঠনগত অভিযোজন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণী বা কোন উদ্ভিদের মধ্যে। তাহলে আমরা যে পয়েন্ট গুলো পড়ছি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মেইনলি আমাদের মনে রাখার জিনিসগুলো কি, এই পয়েন্ট গুলো। এরপর আমরা দেখবো যেমন মৌমাছি। তাহলে মৌমাছির মধ্যে কোন প্রকার অভিযোজিত দেখা যায়, গঠনগত, শারীরবৃত্তীয়, না তাহলে কি আচরণগত। তাহলে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। মৌমাছিরা কি করে দেখো, শ্রমিক মৌমাছিরা খাবারের সন্ধানে দূর দূরান্তে উড়ে বেড়ায়। শ্রমিক মানে তো তাদের কাজ শ্রম করা। শ্রম কিভাবে করে, তারা খাবার খুঁজে আনে। খাবারের খোঁজ পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। এই নৃত্যের মহড়া দেখতে অনেকটা ইংরেজি 4 অক্ষরের মতো বা 8 অক্ষরের মতো দেখায়। এদের ওয়াগটেল বা ওয়াগল নৃত্য বলে। তাহলে এখান থেকে কোশ্চেন দেখো, এখান থেকে কোশ্চেন কি দিতে পারে, এই যে তোমার 8, এই যে তোমার যে স্ট্রাকচারটা 8 এর, তাহলে এই স্ট্রাকচারের যে ডান্সের যে নামটা সেটা কি, ওয়াগল বা ওয়াগটেল। তাহলে ওয়াগল বা ওয়াগটেল ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে, দিতেই পারে। একদম ট্রিকি কোশ্চেন এখান থেকে। কেউ দেখবে এই জায়গাটা স্কিপ করে যাবে, তখন কিন্তু কারোর মনে থাকবে না। বা 4 অক্ষরের মতো দেখতে যে ডান্সটা, তার নাম কি, ওয়াগেল বা ওয়াগটাল। তাহলে বুঝতে পারছো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে। তো এই হচ্ছে এই জায়গাটা, এখান থেকে শর্ট এর মিডিলে আসতে পারে। এরপর হচ্ছে যে এরপর কিভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপর ভিত্তি করে অন্যান্য মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত খাবারের উৎসস্থানে পৌঁছে যায়। যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তাহলে এরা চক্রাকার নৃত্য প্রদর্শন করে। এটা হচ্ছে ওদের নিজেদেরকে নিজের আচরণ দিয়ে বোঝানোর ধরন। আমরা যখন কাউকে, মানে ধরো আমরা যখন একটা ঘরের মধ্যে ধরো অনেক লোক থাকলো, আমরা সবাইকে ডাকবো না, আমরা যে কোনো একজনকে ডাকবো। তাহলে কি করবো, তাকে আমরা ইশারা করবো, রাইট? ঠিক সেই রকমই তাদের নাচের প্রসেস আছে। এইরকম ভাবে নাচলে এতটা দূরত্বে খাবার থাকতে পারে, বা এখনই খাবার পাবো, এই যে প্রসেসটা এরা নিজেদের মধ্যে বুঝতে পারে। ওদের ভাষা আমরা বুঝতে পারবো না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের দেখো এই চ্যাপ্টারটা এই একটু আগে স্টার্ট করলাম, এখনই শেষ হয়ে গেল। এখানে কিচ্ছু নেই, এখানে জাস্ট দুটো জিনিস। একটা হচ্ছে অভিযোজন কাকে বলে,
কাকে বলে? ওই যে গঠনগত, আচরণগত, শারীরবৃত্ত যে চেঞ্জ, সেই চেঞ্জের পরিবর্তে যে নিজেদেরকে অভিযোজিত করার যে প্রসেসটা, সেটা হচ্ছে অভিযোজন। এবারে অভিযোজনে তোমার যে শারীরবৃত্ত গঠন দেখা যায় কোন কোন প্রাণীর মধ্যে, তোমার গঠনগত অভিযোজন দেখা যায় কোন কোন প্রাণীর মধ্যে, আচরণগত অভিযোজন দেখা যায় কোন কোন প্রাণীর মধ্যে, এই হচ্ছে পুরো ব্যাপার, বুঝলে? আর এখান থেকে আমি দুটো যেটা মিডিল থেকে যে কোয়েশ্চেন বার করলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে যে বাইথলি, ঠিক আছে, ওখানে কটি ফুসফুস, মানে কটি তোমার বাইথলির সংখ্যা কটি, ঠিক আছে, ওইটা একটা। আর এইটা হচ্ছে তোমার যে ওই যে ওয়াগটাল বা ওয়াগল যে ডান্সের যে আকারটা, সেটা এখান থেকে ঘুরিয়ে ফিরে দুটো কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের এই টপিক অ্যান্ড ওভারঅল চ্যাপ্টার, যেটা এখানে শেষ হচ্ছে। এইখানে আর কিচ্ছু নেই। তো আমরা এই যে কোয়েশ্চেন গুলো তোমরা রোজই দেখো যে ম্যাম আপনি চ্যাপ্টার কমপ্লিট করছেন কিন্তু কোয়েশ্চেন তো দিচ্ছেন না। কোয়েশ্চেন প্র্যাকটিস আমাদের দরকার, অবশ্যই দরকার, কিন্তু আমি চাইছি যে চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো খুব তাড়াতাড়ি। তোমরা আস্তে আস্তে, বেশি টাইম লাগবে না। তোমরা যদি টপিক গুলো ভালোভাবে পড়ো, তোমরা এমনি 50টা কোয়েশ্চেন পড়ে নিয়েছো, তার মধ্যে তোমরা নিজেরাও জানো না। আমি তোমাদেরকে যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো তখন বেছে বেছে করাবো, রাইট? তো যখন তোমরা করবে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে সেগুলো। তো সেগুলো নিয়ে তোমরা টেনশন করো না, আস্তে আস্তে হবে। তো আজকে আমাদের এই টপিক তথা আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। তো তোমরা ভালোভাবে ক্লাস করো, কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? থ্যাংক ইউ।